ধন্যবাদ আলমগীর মাসুদ ভাইকে চমৎকার সঞ্চালনার জন্যে। নন্দকানন পাঠচক্রের চতুর্থ পর্বের আজকের এই পাঠচক্রে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব আহমেদ মাওলা, কথা সাহিত্যিক এবং শিক্ষক। আমরা ওনাকে পেয়ে আসলেই ধন্য যে এমন একজন মেধাবী মানুষের সাথে থাকতে পেরে আমরা শিখতে পারবো বলে প্রত্যাশা রাখছি। আর এছাড়াও আমাদের সাথে আরও যারা উপস্থিত আছেন গুণীজন, আপনারা সবাই নিজ গুণে গুণান্বিত এবং প্রত্যেকেই জানেন আপনার থেকে শেখার জন্য আজকের এই প্রোগ্রামে এসেছি। আমি খুবই ছোট মানুষ, আমার জানার পরিধি খুব বেশি নয়। যতটুকু জানি সেই বিষয়গুলো যদি আপনাদের সাথে একসাথে শেয়ার করতে পারি, মনে হয় আমাদের জানার পরিধিটা আরেকটু বাড়তে পারে। আর আমি আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এত চমৎকার অনুষ্ঠানে আজকে এসেছি এমন না, আমার ইচ্ছে করছে যে আগামীর অনুষ্ঠানগুলোতে যেন থাকতে পারি। আমার এই পরিবেশটা এতটা ভালো লেগেছে। তো এমন সৃজনশীল আয়োজন ফেনী শহরের যদি প্রতিটি কোনায় কোনায় শুরু হয়, প্রতিটি ঘরে শুরু হয়, তাহলে আমাদের জ্ঞানের পরিধি, আমাদের সৃজনশীলতা সব কিছুই বাড়বে। তো যেহেতু আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটি হচ্ছে পাঠাগার। গতকাল 5 ফেব্রুয়ারি গ্রন্থাগার দিবস ছিল। দিবসটি গতকালই গিয়েছে, কিন্তু আমরা আজকে যেহেতু আলোচনায় বসতে পেরেছি, এই বিষয়ে একটু আলোচনা করতে পারলে ভালো লাগবে। দুটো লাইন দিয়ে শুরু করছি। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে, যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। যে বই জালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাসতে ভালো, সে বই তুমি পড়বে। কোন বই পড়বো কিংবা কোন বই পড়বো না, এই সিদ্ধান্ত নিতে হলে আমাকে কিন্তু পাঠাগারে যেতে হবে। সেই 3000 খ্রিস্টাব্দ থেকে যদি দেখি পাঠাগারের সূচনা, সে আলেকজান্দ্রিয়া থেকে শুরু। তারপর যদি বলি রোম সহ অন্যান্য সভ্যতায় কিন্তু পাঠাগারের সূত্রপাত হয়েছে, অথবা হচ্ছে বাগদাদের হাউস অব উইজডম বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিখ্যাত যে গ্রন্থাগার, এগুলো দিয়ে কিন্তু সমৃদ্ধ গ্রন্থাগারের সূচনা হয়েছে। ইতিহাস পড়তে গেলে, গ্রন্থাগারের ইতিহাস পড়তে গেলে আমরা এগুলো পাই। আর এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে রাজা রামমোহন রায়রাও কিন্তু গ্রন্থাগারের সূচনাটা করেছেন। আর গ্রন্থাগার যে 3000 খ্রিস্টাব্দে শুরু হয়েছে বিষয়টা এমন না। গ্রন্থাগারের সূচনা কিন্তু সেই আদিম সমাজ থেকে। যখন সভ্যতার সূচনা হয়েছে তখনই কিন্তু মানুষ চামড়া, মাটিতে, পাথরে লিখে কিন্তু সংগ্রহ করত বিভিন্ন বিষয়, বিভিন্ন ইতিহাস। তো সেই সংগ্রহটা কিন্তু একটা লাইব্রেরির অংশ। যেহেতু কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, পাথরে লিখতো, কাঠে লিখতো, পাতায় লিখতো, চামড়ায় লিখতো পশুদের। এই জমা তথ্য ভাণ্ডারটাই কিন্তু এক ধরনের লাইব্রেরি। আর এখনকার সময়ে এসে আমরা দেখি যে সমৃদ্ধ গ্রন্থাগারের পরিচয় ফুটে ওঠে। যেমন ধরেন, বাংলাদেশে এখন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি জেলা সরকারি গণগ্রন্থাগার আছে, উপজেলায় আছে, সরকারিভাবে বেসরকারিভাবে অনেকভাবে পাঠাগার প্রতিষ্ঠা হয়েছে। এটি কিন্তু একটা দীর্ঘ সময়ের পরে আজকে এসে আমরা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে পারছি। যেমন ভাটিয়াল যে পাঠাগারটি ছিল, আমরা দেখেছি পত্রিকায় এই বিষয়ে বেশ কিছু মন্তব্য দেখেছি। সেই পরশুরাম সীমান্তবর্তী এলাকায় একজন মানুষের প্রচেষ্টা একটি পাঠাগার তৈরি করা, তার চেয়ে বড় কথা হচ্ছে এরকম একটি পাঠাগার তৈরি করার জন্য ইচ্ছা থাকা। আমি কেন পাঠাগার করব? আমি একটা দোকান করব, একটা ব্যবসা প্রতিষ্ঠান করব, একটা মুরগির ফার্ম দিতে পারি, গরুর খামার দিতে পারি। আমার তো সময় নেই এত বেশি, আমার পরিবারকে সময় দেবে। সেই সময়টাকে বাদ দিয়ে বা অত চিন্তা না করে যিনি সৃজনশীলতার জন্যে, জ্ঞান ছড়িয়ে দেবার জন্যে বা ভালোবাসার জায়গা থেকে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছেন, যেখানে আসলে পাঠাগারে মানুষ নেই, পড়ার মতো মানুষ নেই, পাঠাগারের পাঠক নেই, তারপরে কিন্তু প্রতিষ্ঠা করেছেন। সূচনা কিন্তু এভাবেই করতে হয়। স্যার নিশ্চয়ই একটু পরে এই বিষয়ে আরও বিশদভাবে বলবেন, কিন্তু আমার মনে হয় সূচনা যদি এভাবে প্রত্যেকটা মানুষ শুরু করতে পারে, সীমান্ত থেকে শুরু করে ঘরে ঘরে শুরু করা যায়, মানুষের হৃদয় কিন্তু খুলবে। আমাদের হৃদয় মরে গেছে। প্রশ্ন এসেছিল যে পাঠাগার ভেঙে কী লাভ? যিনি গড়েছেন তিনি তো মহৎ উদ্দেশ্যে গড়েছেন, এর বাইরে তো কোনো অর্থ ছিল না, উদ্দেশ্য ছিল না। তাহলে ভাঙলো কারা?
আমি তাদেরকেও দোষ দিব না, যারা ভেঙেছে আমি তাদেরকে দোষ দিব না। যারা ভেঙেছে তারা হয়তো পাঠাগারের পাঠক ছিল না। যদি তারা পাঠাগারের পাঠক হতো, কোনো না কোনো বই পড়ার মতো অভ্যাস তাদের থাকতো, তাদের ওই পাঠাগার ভাঙতে একটু হলেও কষ্ট লাগতো। যারা বই পড়ে না, বইয়ের মর্যাদা বোঝে না, তারা পাঠাগার ভেঙে দিতে পারবে। যেমন করে যে কোনো ঘর ভাঙতে পারে, দালান ভাঙতে পারে, তেমন করে পাঠাগার ভাঙতে পারে। এটা একেবারে তাদের জন্য স্বাভাবিক বিষয়। তো যারা যারা পাঠাগার সৃষ্টি করতে চায় তাদের সহযোগিতা করা আমাদের অবশ্যই উচিত। এবার এই প্রসঙ্গে আসি যে আসলে পাঠাগারের প্রয়োজনীয়তা কতটুকু। ফেনী সরকারি কলেজের সামনে কিন্তু একটি গ্রন্থাগার রয়েছে। আমি জানি না কত পাঠক রয়েছে সেখানে। শিক্ষার্থীরা যায় আসে পড়ে, বিসিএস এর প্রিপারেশন থেকে শুরু করে যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য কিন্তু শিক্ষার্থীরা সেখানে যায়। কিন্তু চাকরি ছাড়া এমনিতেই আমাকে পাঠাগারে পড়তে হবে এরকম মানসিকতা কতজনের আছে আমি জানি না। আমাদের শিক্ষার্থীরা চাকরির বাজারে গেলে মনে হয় যে একটু পড়তে হবে, জানতে হবে, সাহিত্য সম্পর্কে জানা উচিত, অথবা বাংলা বিষয়ে ভালো করতে হবে, এই জন্য বাংলা বিষয়টা পড়ে আসি, বা ইংরেজি সাহিত্যে যিনি আছেন তিনি ইংরেজি পড়বেন, বিজ্ঞানের শিক্ষার্থী বিজ্ঞান পড়বেন, ভাবেন। কিন্তু পাঠাগার চর্চার জিনিস। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে পাঠাগার নিয়ে বিভিন্ন শ্রেণীতে পাঠ্যও আছে, যে প্রমোদ চৌধুরীর লেখা আছে, মোতাহার হোসেন চৌধুরীর লেখা আছে, রবীন্দ্রনাথেরও আছে। তো বিষয়টা এরকম যে আমাদের দেশে হাসপাতালের যে প্রয়োজনীয়তা, লাইব্রেরির প্রয়োজনীয়তা কিন্তু তার চেয়ে কম নয়। এই কথা তো একেবারে অকাট্য সত্য। কারণ হাসপাতালে গেলে শরীরের চিকিৎসা হয়, আর পাঠাগারে গেলে মনের চিকিৎসা হয়। আমাদের শিক্ষার্থীরা কি করে, এই যে বিশেষ করে স্যার সাহিত্যের মানুষ, এখানে ম্যাডাম আছেন সাহিত্যের মানুষ, আমাদের শিক্ষার্থীরা অথবা আমরা, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের আগের জেনারেশন একটা লক্ষ্য নিতে পড়াশোনা করেছে। কোন লক্ষ্যে পড়াশোনা করেছে? যে একটা ভালো চাকরি দরকার, একটা সার্টিফিকেট দরকার। মা বাবা জোর করে তাদেরকে পড়িয়েছে। পাঠাগারে তার যেতে হচ্ছে না, ইচ্ছেও করছে না। সে বাসায় বসে যে পাঠ্য বই পড়ছে তার সেটাও মুখস্থ হচ্ছে না। মা হয়তো বেদ নিয়ে বসে আছেন, বাবা খুব শাস্তির চোখে দেখছেন যে কিভাবে সন্তানকে ভালো পরীক্ষার জন্য প্রিপেয়ার করা যায়। তো এই শিখানোর জন্য তার উপর একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, বাসা থেকে শুরু করে স্কুল থেকে কলেজ। একটা চাপের মুখে পড়াশোনা করছে, কিন্তু খুব আনন্দে পড়াশোনা করছি, ভালো লাগছে পড়ছি, এই জন্য কেউ পড়ছে না। এখানে খুদে শিক্ষার্থী অনেকেই আছে। আমি যদি প্রশ্ন করি পড়তে তোমাদের কেমন লাগে, ওরা হয়তো আমাদের খুশি করার জন্য বলতে পারে যে ভালো লাগে। ওদের ভালো লাগে না। ওরা বই ছেড়ে উঠে যদি টিভি দেখতে যায় ভালো লাগে, খেলতে গেলে ভালো লাগে। তাহলে ওই পড়াটা যদি ওর খেলতে গেলে যেমন ভালো লাগে ওই রকম ভালো লাগতো, তাহলে কিন্তু আরো বেশি কাজে দিত। বিষয়টা এরকম যে ওই লেখকের কথা অনুসারেই বলি, প্রাবন্ধিকদের কথা অনুসারেই বলি, যে আমাদের শিক্ষার্থীরা মুখস্থ করছে, গিলছে। মা যেমন বাচ্চাকে জোর করে খাওয়ায়, মুখ চিবিয়ে হলেও খাওয়ায়, খেতেই হবে, প্রয়োজনে বমি করে দিবে, তাও গলায় ঢালতে পারলে মায়ের মনে হয় যে ছেলেটার মনে একটু সুস্থ আছে। কিন্তু তারপর কিন্তু তার বদহজম হয়, তার অশান্তি লাগে, খারাপ লাগে, পরে আবার আফসোস হয়, না আবার জোর করে খাওয়ানো উচিত হয়নি। আমরা শিক্ষকরা, আমরা মারা, আমরা বাবারা আমাদের সন্তানকে জোর করে পড়াচ্ছি, বদহজম হচ্ছে, পড়া তার কোনো কাজে লাগছে না, সার্টিফিকেটের জন্য কাজে লাগছে, তো পরীক্ষার খাতে বমি করে দেওয়ার পর কিন্তু সেটা আর কাজে লাগে না। এরপর সে সব ভুলে গেছে। শিক্ষার সংখ্যাটা তো এরকম যে বাস্তব জীবনে আমি যা কিছু পড়েছি সব ভুলে যাবার পর যেটুকু মনে আছে এটাই আসলে শিক্ষা। বইয়ের সব পাতার পড়া কিন্তু শিক্ষা নয়, আপনারা ভালো করে জানেন। তো আমরা যদি বইকে উপভোগ্য করে তুলতে পারি শিক্ষার্থীদের কাছে, মানে এটি যে আনন্দের বিষয়বস্তু, তুমি মাঠে খেলতে গেলে যেমন আনন্দ পাও, বই পড়তে গেলে যদি এমন আনন্দ পাও, তাহলে সে কিন্তু সেই বই পড়ার দিকে আগ্রহী হবে। আর তাকে জোর করে যে সবসময় প্রবন্ধ পড়াতে হবে বিষয়টা এমন নয়। সে গল্পের বই পড়বে, সে ভূতের গল্প পড়তে পারে। প্রবন্ধ পড়লে, গল্প পড়লে, কবিতা পড়লে আনন্দ লাগতে হবে বিষয়টা এমনও না। আনন্দের জন্য পড়তে গেলে যে লেখক লিখেছেন, যে প্রাবন্ধিক কিংবা কবি তার দৃষ্টিকোণ থেকে লিখেছেন, তার চিন্তা ভাবনা তো অন্তত জানা যায়। আমি তো এভাবে ভাবিনি কখনো, এরকম একটা বই পড়ার পর চিন্তা করতে পারি। এত লম্বা একটা লাইনকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন স্যার, হয়তো 40টা প্রকাশনা করেছেন। আমি তো অনেক কিছুই জানি আমার মনে হয়, কিন্তু স্যারের বই পড়তে গেলে আমি চিন্তা করলাম এটা তো কখনো ভাবতে পারি না এত সুন্দর হয় বিষয়টা। এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে লাইব্রেরির কাছে যেতে হবে, পাঠাগারের কাছে যেতে হবে। পাঠাগারে যদি আমার এই বিশদ, ওই যে রবীন্দ্রনাথ যে মহাসমুদ্রের সাথে তুলনা করেছেন, এমনি এমনি করেন নাই, যে এখানে এত বেশি
বই আছে, এত মানুষের কথা আছে, এত জীবনের গল্প আছে, এত সমাজের দৃষ্টিভঙ্গি আছে, এই সবগুলো তো জানার জন্য সুযোগ আছে একটা জায়গায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো আমরা কোনো গন্ডগোল দেখলে 2-4 মিনিট দাঁড়িয়ে দেখি কি হচ্ছে, অন্য গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে হলেও দেখি কি হয়েছে, একটু জানার চেষ্টা করি। কিন্তু লাইব্রেরিতে গিয়ে কেউ চায় না বইগুলোতে কি লেখা আছে একটু যাই, ওখানে কিন্তু সময় নষ্ট হবে না, তাও আমরা যাই না। এটি হতে পারে যে আমাদের এখনকার যে প্রজন্ম, আগের প্রজন্মে লাইব্রেরিতে যাওয়ার, পড়ার, বই পড়ার যে আগ্রহ ছিল এখন একটু কমে এসেছে আমার মনে হয়। আর এই কমে আসার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথম বিষয় হচ্ছে, প্রথম যে বিষয়টি আমি নেতিবাচকভাবে বলবো না, ইতিবাচকভাবেই দেখি, যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা তথ্য প্রযুক্তির বিকাশ, মোবাইল ফোন। ছেলেমেয়েরা ভাবে যে ফোনেই তো সব পড়তে পারছি, পত্রিকা তো এখানেই আছে, অনলাইন লিঙ্কে ক্লিক করলেই পড়া যায়, পিডিএফ ফাইল থেকে পড়া যায়, তাহলে আমার আর বই খোলার দরকার কি, এই মানসিকতা তৈরি হয়েছে। কিন্তু বই পড়ে যে পরিবেশে শেখা যায়, ঘরে খাটে শুয়ে শুয়ে মোবাইল ফোনে স্ক্রল করে পাঠাগারে সে আনন্দ কিন্তু পাওয়া যাবে না। এটা আসলে প্রজন্মকে বোঝানো সম্ভব না। আবার আরো একটা সুবিধা আছে, বই পড়ার পাশাপাশি গেমস খেলা যায়, রিলস দেখা যায়, এখন তো পরিস্থিতি এমনই হয়ে গেছে, বা ছবি তোলা যায়। তো এই কারণে হচ্ছে পাঠাগার থেকে আমার মনে হয় একটু দূরে সরছে এখনকার প্রজন্ম। ওদেরকে একটু আনন্দদায়ক করার জন্য পাঠাগারে আজকে যে পাঠচক্র, এই পাঠচক্র যদি প্রতিনিয়ত, এই যে এখানে আমরা গান শুনলাম একটু আগে, আবৃত্তি শুনলাম সুন্দর, এই বিষয়গুলো যদি কন্টিনিউয়াস চলে, আমার মনে হয় যে এই প্রজন্মের কাছে একটু হইলেও এটা ভালো লাগবে। যে একঘেয়েমি, বিরক্তি একটা বিষয়, এটা থেকে বেরিয়ে এসে ওরা পাঠাগারে আসতে চাইবে। পাঠাগারে সপ্তাহে একটা প্রোগ্রাম হয়, সেটাতে ওরা উপস্থিত থাকে। মাসে একটা প্রোগ্রাম হয়, 2 মাসে একটা হয়, মাসের প্রথম শনিবার হয়, শুক্রবার হয়, এই বিষয়টা ওদের মাথায় থাকবে। এখান থেকে ওরা বই পড়ার পাশাপাশি সামাজিক নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী তাদের কাছে তৈরি হবে, রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী তৈরি হবে। রাজনীতিতে চেয়ারে বসবে শুধুমাত্র খারাপ মানুষ, শুধুমাত্র যারা প্রভাব আছে, পেশি শক্তি আছে, তারা কেন? তারা বসবে তখনই যখন আমি জায়গা ছেড়ে দেব। আমি যদি মনে করি রাজনীতি আমার জন্য না, আমি শুধু বই পড়বো, তাহলে হবে না। কিন্তু আমি চেয়ার ছেড়ে দিলে কাউকে না কাউকে তো বসতে হবে, তখন অযোগ্য একজন বসে গেলে তার শাসন আমাকে মানতে হবে। আমি যদি শিক্ষিত সমাজ তৈরি করতে পারি, আমি নিজে যদি একজন সৃজনশীল শিক্ষিত সমাজের প্রতিনিধি হতে পারি, তাহলে আজকের এই যে রাজনীতি নিয়ে যে ঝামেলা, যে রেষারেষি, রাস্তায় যে নিরাপত্তাহীনতা, এগুলো ঘটতো না। যিনি একজন সত্যিকারের গ্রন্থাগারের পাঠক, তিনি অন্তত মানুষের উপর অত্যাচার করতে পারেন না, তিনি চাঁদাবাজি করতে পারেন না, তিনি সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিতে পারেন না, তিনি ধর্মীয়ভাবে মানুষকে কষ্ট দিতে পারেন না, ধর্মীয় উস্কানি দিতে পারেন না, পাঠাগার জ্বালিয়ে দিতে পারেন না। এই ঘাটতিগুলো হচ্ছে আমরা আসলে সত্যিকারের মানুষ হতে পারছি না। সত্যিকারের মানুষ হওয়ার জন্য আমার আগে যারা, আমার কিংবদন্তি যারা যারা বইয়ের পাতায় লিখে গিয়েছেন সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত, এগুলো আমাদের জানতে হবে। এগুলো যদি ধারণ করতে পারি, লালন করতে পারি, আমার বিশ্বাস আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি কিছুটা হলে বদলাবে। আমি বিশ্বাস করছি যে 100% বদলানো সম্ভব নয়। বিপ্লবটা শুরু হলে অন্তত 30% বদলাবে। এই 30% শুরু করে দেবে 100% বদলানোর কাজ। এরপর আসি পাঠাগারের যে সীমাবদ্ধতা কেন হচ্ছে না। আসলে পাঠাগার তো অনেক ধরনের দেখলাম আমরা, যে রাষ্ট্রীয়, সামাজিক, ব্যক্তিগত হতে পারে। তো ব্যক্তিগত পাঠাগার আসলে ঘরে ঘরে তৈরি করছে। আমার ঘরে আমার যে বই ছিল, আমি সেগুলো রেখে একটা পাঠাগার তৈরি করেছি। সময় হলে আমি একটা বই খুলে পড়ি, বাইরে কেউ এসে এখানে পড়তে চায় না, পড়তে আসেও না। আবার রাষ্ট্রীয় যে পাঠাগার, সেই পাঠাগারের পাঠক নেই এমন না, আছে, কিন্তু আমি আমার ঘর থেকে গিয়ে ওখানে বই পড়তে যাই না। শিক্ষার্থীরা হয়তো তার প্রতিষ্ঠানের পাশাপাশি থাকলে পড়তে যায়, বা খুব জ্ঞান পিপাসু থাকলে সে পাঠাগারে পড়তে যায়। আর ব্যক্তিগতভাবে যে সামাজিক পাঠাগারগুলো প্রতিষ্ঠা হয়েছে, আমার মনে হয় এগুলো খুব বেশি দরকার। প্রতিটি সমাজে যদি একটি করে পাঠাগার থাকে, প্রত্যেক মানুষের যদি সেই পাঠাগারের সাথে সম্পৃক্ততা থাকে, তাহলে হচ্ছে পাঠক বাড়বে, লেখক বাড়বে, জানার মানুষের সংখ্যাটা বাড়বে। তো আলমগীর মাসুদ ভাইয়ের মতো আমরাও যেন সমাজে একটি করে পাঠাগার প্রতিষ্ঠা করতে পারি, সেই চেষ্টা চালিয়ে যাই। আর পাঠাগার ধ্বংসের যে বিষয়টা, এটি আসলে ওই যে ব্যক্তিগত ক্ষোভ, আবেগ, 24-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যে কারণেই হোক একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা পট পরিবর্তন হয়েছে,
ভালো আর খারাপ বিবেচনার সময়টা তখন চলে গেছে। আনন্দ, আবেগ, ক্ষোভ, প্রতিশোধ সবকিছু মিলে কার উপর কখন কোথায় কিভাবে হামলা হয়েছে, কিভাবে ভাঙচুর হয়েছে, কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে কেউ ভাবেনি। আগেই বলেছি, তারা যদি পাঠাগারের মানুষ হতো, বইয়ের সাথে সম্পর্ক থাকতো, তাইলে কিন্তু এই কাজ হতো না। আমার বিশ্বাস যে যেখানে পুড়ে গেছে সেখান থেকে একটা ইতিহাস তৈরি হয়েছে, সেখানে শেষ হয়ে যায়নি, বরং মানুষের আরো নতুন উদ্দীপনায় আরো সমৃদ্ধ করে তৈরি করবার একটা সুযোগ পেয়েছেন। হয়তো আপনি আজকে ভাটিয়াল পাঠাগার যে অবস্থায় ছিল ওইরকমই থাকতো, ওই ভাঙচুরের কারণে হতে পারে এটা আরো সমৃদ্ধ পাঠাগারে রূপান্তর হতে যাচ্ছে। আমরা সবগুলো ধ্বংসস্তূপ থেকে আমাদের সৃষ্টিশীল কিছু খুঁজে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমাদের বিষয়। আর বেশি কিছু খুব বেশি বলবো না। ব্যক্তি উদ্যোগে আমরা পাঠাগার তৈরির পাশাপাশি আমাদের সন্তানকে পাঠাগারে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা উচিত। আমাদের সমাজে শুধুমাত্র দলকানা মানুষ যারা রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার যে রাজনীতির চর্চা চলছে, এই বিষয়গুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য আমরা শুদ্ধ মানুষ হবার চর্চা সেটি গ্রন্থাগারেই হবে, পাঠাগারেই হবে, এটি আমি প্রত্যাশা রাখছি। আর এই পাঠচক্রে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতেও ইনশাআল্লাহ যে কোনো পাঠচক্রে আমি আপনাদের সারথি হব প্রত্যাশা রাখছি। আর আমাদের এখানে যিনি অতিথি হিসেবে আছেন তার কাছে আমরা আজকে মাতৃভাষা এবং পাঠাগার সম্পর্কে জানবো, আপনাদের থেকেও জানবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।